আমাদের যে প্রধান শিক্ষিকা ছিলেন উনি মাঝে মাঝে আমার টিউশন ফিজও আমার হাতে তুলে দিয়েছেন, কখনো বই কিনে আমার হাতে দিয়েছেন। সবসময় একটাই কথা বলেছেন, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেয়ে মানেই শুধু সংসার নয়, সে যেমন রাধে তেমনি চুলও বাঁধে। দিদিরা সংসার সাজায়, আবার নিজের জন্য স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বাস্তব করার চেষ্টা করে। তারা কখনো মা, কখনো মেয়ে, কখনো বোন, আবার কখনো বন্ধু। তারা ক্লান্ত হয় তবু থামে না, তারা হাসে, তারা কাঁদে, তারপর সংসার সামলে নিজের লক্ষ্যে পৌঁছায়। এই স্বপ্ন পূরণের গল্পই চারজন দিদির মুখে আমরা শুনবো। যেহেতু মায়ের থেকে আমরা রান্না শিখি, তাই নামটা খুব ভালো দিয়েছো, মা মশলা। মানে নামটা এরকম কিভাবে হলো, মানে কিভাবে মাথায় এলো? আসলে অনেক ছোটবেলা থেকে পড়াশোনার সূত্রে বাইরে আসা, তখন থেকে মায়ের হাতে রান্নাটা খুব মিস করতাম। তার জন্যে হয়তো মা মশলা শুরু বলতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে মেয়ে যত বড় হয়, আমি যেহেতু চাকরি করতাম বরাবর, তো মেয়েকে বাইরের খাবার খুব খাওয়াতাম, যার ফলে কি হতো, ওর খুব শরীর খারাপ হতো। এবং আমি লক্ষ্য করতে শুরু করলাম, যখন আমি বাড়িতে সেম খাবার রান্না করে খাওয়াচ্ছি তখন কিন্তু ওর শরীর খারাপ হচ্ছে না। তারপর শিলে বেটে মশলা বানানো শুরু করি, প্রথমে ট্রায়াল দেওয়া শুরু করি যে এমনি নাও না, খেয়ে দেখো কেমন লাগে। তারপর খেতে খেতে সবার যখন ভাল লাগতো তখন একে অপরকে বলতো যে না ভালো মশলা, ট্রাই করে দেখো। তখন শিলে বানাতাম। তারপর আস্তে আস্তে মা মশলার পরিবার যখন বড় হয়ে গেল তখন আর শিলে বানানো যায় না। তখন এবার আস্তে আস্তে নিজের যা জমানো পুঁজি ছিল, গয়নাগাটি ছিল, সব বন্ধক দিয়ে তারপর আস্তে করে মা মশলা শুরু করলাম। তুমি একটা চাকরি করতে, সেখান থেকে চাকরি ছেড়ে যখন তুমি ভাবলে যে মশলা নিয়ে ব্যবসা করবে, সেটা সম্পর্কে তোমার তো কোনো আইডিয়া ছিল না? আমি এগুলো নিয়ে পড়াশুনো করেছি রীতিমতো। আমাদের কাস্টমার হচ্ছে রিপিট এবং রেফারেন্স, মানে যে একবার নেয় সে আবার দ্বিতীয়বার নেয়, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি না, তো এটা আপনার শরীরের ক্ষেত্রে ভালো, এতে কোনো কেমিক্যাল নেই, খেলে তার স্বাদটা মনে থাকবে, আরও হজম শক্তি বাড়ায়। তো সেটাকেই ধরে রাখার চেষ্টা করছি মা মশলার মাধ্যমে। খুব ভালো রে থেকো অপরূপা, তোমার ব্যবসার জন্য, মা মশলার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, এবং তোমার মেয়ের জন্যও আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। সোমা, বিয়ের পর তুমি মনে করলে যে তুমি গাছের ব্যবসা করবে, তোমার অভিজ্ঞতা ছিল গাছের ব্যাপারে? না, ব্যবসাটা আসলে পারিবারিক সূত্রে শ্বশুর শাশুড়ি মা ব্যবসা শুরু করেছিলেন আজ থেকে প্রায় 35-40 বছর। হ্যাঁ, এই নার্সারি। নার্সারি আছে তোমাদের? হ্যাঁ, প্রথমে উনি নিজে হচ্ছে গাছ কিনে, ছোট গাছ কিনে ওটাকেই বিক্রি করে দিতেন। ওতে প্রফিট খুব একটা আসতো না, গাছে যদি 1 মাস না জল পড়ে গাছ মরে যাবে। তো সেই সময় মনে হয়েছিল যে ঠিক আছে, পড়াশুনো ঠিক আছে, ওটাকে বাদ দিয়ে, ওটা স্যাক্রিফাইস করে আমি ভাবলাম যে আমি আমার পরিবারের পাশে দাঁড়াই, আমি একটা ম্যান পাওয়ার হয়ে অন্তত দাঁড়াতে পারবো। তখন ঠিক কিছুই জানতাম না, তখন ওই সবার সাথে যেতাম, মাঠে যেতাম, ওরা যেভাবে কোদাল নিয়ে কাজ করতো আমি ওভাবে চেষ্টা করতাম। কে শেখালো কাজটা? শ্বশুর শাশুড়ি স্বামী তিনজনেই। তারপরে মেন যেটা ব্যাপার হচ্ছে গাছকে নতুনভাবে কাটার, একটা গাছকে কাটার জন্য অনেক প্রসেস দরকার হয়, জানার দরকার হয়, সেটা পুরোপুরি আমার শাশুড়ি মা করেন। তো ওনার কাছ থেকেই পুরোপুরিটা শেখা। তো শিখে এখন নিজে এখন পুরোটাই হ্যান্ডেল করছি। তো এখন ওনাদের বয়স হয়ে গেছেন, আর স্বামীও কন্টেন্ট ক্রিয়েশনের একটু কাজে, ওরও ভালো লাগে, ওই জন্য ও এখন ওইসব নিয়ে আছে। তা আমি চেষ্টা করছি যে পুরো ব্যবসাটাকে এখন নিজের হাতে ধরে। এত গাছ, 2-3 বিঘের মধ্যে গাছ, তো লক্ষ লক্ষ গাছ, এর কি যত্ন নেয়? মানে সার দেওয়া, জল দেওয়া, কোনটাতে একটু বেশি জল, কোনটাতে একটু কম জল, এরকম কি হয় গাছ? সব গাছে তো রোজ জল দিতেও লাগে না, এগুলো কে করে সব? এগুলো চেষ্টা করি যতটা আমি নিজে করার। তারপরে অবশ্যই লেবার দ্বারাই করাতে হয়, এবার লেবারদেরকে বলে করাতে হয়, লেবারদের সাথে না থাকলে ওরা কিছুই করতে পারবে না, কারণ প্রত্যেক বছর নতুন নতুন চারা আসে, তার নতুন কিছু ট্রিটমেন্ট থাকে। তো ওটা আমরা চেষ্টা করি ওদেরকে গাইড করে দেওয়ার জন্য, ওরা এবারে করে নেয়। সংসার সামলে, মেয়েকে সামলে, নার্সারি সামলে, সবকিছু চলছে সুন্দর ব্যালেন্স করে। খুব ভালো সোমা, ভালো থেকো। তোমার এই নার্সারি কি নাম দিয়েছো নার্সারির? মা কালী নার্সারি। অনেক শুভেচ্ছা। রিয়া, তুমি নার্স, 6 বছর ধরে এই প্রফেশনে আছো, কিভাবে আসলি প্রফেশনে? আমরা পরিবারে 4 জন ছিলাম, বাবা, মা, দাদা আর আমি। বাবা চাষবাস করতেন, আর বাবাকে সাহায্য করার জন্য আমি, মা, দাদাও বাবার সঙ্গে মাঠে চলে যেতাম। পড়াশোনা করতে ছোট্ট থেকেই খুব ভালোবাসতাম, তার জন্য ভোরবেলা উঠেই দিদি আমি আগে নিজের পড়াটা করে নিতাম, পড়াশোনা করি, তারপর আমি মাঠে যেতাম। যে হাতে কোদাল ধরেছি পরক্ষণে সেই হাতে আবার দিদি কলম তুলে নিয়েছি, চেষ্টা আমি চালিয়ে গেছি। এভাবে মাধ্যমিকে আমি 78.71% নাম্বার পাই। খুবই ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়ার, কিন্তু আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল তখন আমি দিদি সায়েন্স নিয়ে পড়তে পারিনি। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলাম বলে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমায় খুব ভালোবাসতেন, ভীষণভাবে সাহায্য করেছেন। এবং আমি যার কাছে পড়তে যেতাম, প্রণব কুমার সামন্ত,
উনি আমার প্রাইভেটের মানে টিউশন ফিস পর্যন্ত নেননি। আর আমাদের যে প্রধান শিক্ষিকা ছিলেন উনি মাঝে মাঝে আমার টিউশন ফিসও আমার হাতে তুলে দিয়েছেন, কখনো বই কিনে আমার হাতে দিয়েছেন। সবসময় একটাই কথা বলেছেন, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। নার্সিং নিয়ে আমি খোঁজ খবর শুরু করি আর চান্সও পাই। কোথায় করলে? এনআরএস মেডিকেল কলেজে জিএনএম ট্রেনিংয়ে আমি চান্স পেলাম। আর দাদাও তখন হায়দ্রাবাদ থেকে সোনার উপর কাজ ছেড়ে দিয়ে এদিকে চলে আসে, কারণ বাবা মাকে দেখার তো আর কেউ ছিল না। চাষবাসের জমিগুলোও পড়েছিল, দাদা এই দিকটা সামলাচ্ছিল আর আমি তখন আমার পড়াশোনা। 2020 অক্টোবর মাসে আমি সরকারি চাকরি পাই। আমার জাঙ্গিপাড়া রুরাল হাসপাতালে পোস্টিং হয় এবং সরকারি চাকরির প্রথম মাইনে আমি দান করে দিই শ্রমজীবী হাসপাতালে এবং কিছুটা রাজভেলার কালচারাল সার্কেলে মানুষের সেবা করার জন্য। এখন আমার চাকরিও চলছে, দাদাও এদিকে প্রতিষ্ঠিত। তার সঙ্গে দিদি আমাদের আগে অ্যাসবেস্টারের বাড়ি ছিল, মানে বর্ষাকালে প্রায়ই জল পড়তো। মা কখনো গামলা কখনো বালতি হাঁড়ি সব বসিয়ে রাখতো। তারপর আমি বাড়িও তৈরি করি, তার সঙ্গে দাদারও বিয়ে দিয়েছি আমি নিজে দাঁড়িয়ে থেকে। খুব ভালো থেকো রিয়া। হ্যাঁ, ইন্দ্রাণী, ছোটবেলা থেকেই তুমি গান নিয়ে আছো। ছোটোবেলা থেকেই আমি গানও করতাম এবং তার পাশাপাশি নাচটাও খুব করেছি, ভালো লাগতো। মা ছোটোবেলা থেকে নিয়ে যেত। অনেক অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছে, তখন আমি সেকেন্ড ইয়ার রানিং। আমার মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি, সরকারি চাকরিজীবী দেখেই বিয়ে করেছিলাম। তো বিয়ের পর থেকেই নানা রকম সমস্যা ওই বাড়িতে হতে থাকে। ওর ফ্যামিলির সবাই আমাকে না মেনে নেওয়া, কেন কারণ বুঝতে পারিনি। মেয়ে হলো, মেয়েকে নিয়েই আমি জীবনটা শুরু করলাম। পাশাপাশি গান ছিল, বাট সংসার করতে করতে আবারও খুব মানে যেটা হয় ওই সময় এত তো বুদ্ধি ছিল না, আবারও আমি কনসিভ করি। আমার 2 মেয়ে, ছোট মেয়ে হয়। তো শ্বশুরবাড়ির দিক থেকে ছেলে হয়নি বলে একটা কোথাও আমার উপর একটু আক্রোশটা আরও বেড়ে যাওয়া, সেখান থেকে বাড়িতে না থাকতে পারায় আমরা রেন্টে চলে আসি। হাজব্যান্ডও তোমার সাথে চলে এলেন? হ্যাঁ, ওই আমাকে ওর পারমিশনেই আসা। এইভাবে চলতে চলতে সিঙ্গুর মেলা হয়, সিঙ্গুর মেলাতে আমি প্রোগ্রাম পাই। তো একটা ব্যান্ড লিডার আমার গান শুনে ভালো লাগে, তো উনি আমার হাজব্যান্ডকে প্রস্তাব দেন। তো আমার হাজব্যান্ডের মতেই এই প্রোগ্রামে মানে প্রফেশনালি আমার জায়গাটায় যাওয়া, আমার সঙ্গে যাওয়া। তো আমারও একটা কোথাও ওইটাই অক্সিজেন হয়ে গেল, মানে সব কিছুতে হেরে বসে আছি। আস্তে আস্তে গানটা যেতে যেতে ওর এবার যেটা হলো, ও রেলের চাকরির সময়ও কী করতো, অফিস যেত না, এটা ওর বদ অভ্যাস। তো আমি এদিকে শ্বশুরবাড়ির সমস্যা মেটানো। তো তারপর তুমি ডিসিশন নিলে যে তুমি না দুই দি, মেয়েকে তখনও নিয়ে বেরিয়ে ডিসিশন আসবে? না, তখনও ডিসিশন নিইনি, কারণ আমার মাথায় এটা স্ট্রাইক করেছে যে প্রোগ্রাম করে 2টো বাচ্চা মানুষ করা খুব কঠিন। কারণ আমি তো খুব বড় রিয়েলিটি শো থেকে স্ট্যাম্প এখনও আমার আসেনি, তা আমি কি করে 2 মেয়ে নিয়ে চলবো, যার জন্য বারবারই মানিয়ে নিয়েছি। এখন কি অবস্থা ইন্দ্রাণী? ফাইনালি এরকম চলতে চলতে 2023-এ আমি চলে আসি 2 মেয়েকে নিয়ে। হ্যাঁ, কারণ এক্সট্রিম কোথায় চলে পর্যায়ে গেলে? চলে মা বাবার গেছি। কাছে চলে গেলে? মা বাবার কাছে চলে আসি, বাপের বাড়ির কাছাকাছি একটা রেন্টে 2 মেয়েকে নিয়ে এখনো আর পর্যন্ত। তোমার গানের প্রোগ্রাম করছিলে তুমি, সেইভাবেই হ্যাঁ। তোমার সংসার চলছে? হ্যাঁ, একমাত্র ওটার উপর ডিপেন্ড করেই সংসার চলছে। তোমাকে কষ্ট করে ওদের দুজনকে পড়াশোনাটা কমপ্লিট করাতে হবে। হ্যাঁ দি, শিক্ষিত না করলে ওরা তোমার পাশে এসে দাঁড়াতে পারবে না। একদমই। সেটা ভীষণ দরকার আজকের দিনে। যতই তোমার কষ্ট হোক না কেন, 2 মেয়েকে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড় করাবে। একদম